ডেঙ্গির লার্ভা খুঁজতে গিয়ে হেনস্থা, পুরসভার স্বাস্থ্যকর্মীকে হেনস্থার অভিযোগ, অসভ্য গালাগালি, তীরে আসার অভিযোগ। শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ডে রীতিমতো চাঞ্চল্য। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, কারা এই ঘটনা ঘটালো, কেনই বা এইভাবে স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করা হলো? দেখো, প্রথমত হলো যে একটা সচেতনতার অভাব তো রয়েছে, সেটা কিন্তু পুরসভা স্বীকারও করেছে। যে এর আগেও বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু এমন ঘটনার মুখোমুখি হতে হয় এই চুক্তিভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মীদের। আজ যেমন হলটা 35 নম্বর ওয়ার্ডে, সেখানে ভৌমিক পরিবার বলে একটি বাড়ি রয়েছে, তারাই কিন্তু আপত্তি তোলে এবং কন্টিনিউয়াসলি 3 দিন ধরে কিন্তু এই যারা স্বাস্থ্যকর্মীরা যায় ডেঙ্গি সমীক্ষা করতে, তাদের সঙ্গে অকথ্য ভাষা গালিগালাজ, এমনকি আজ 13 আসে মারমুখীও হয় কিন্তু এই ভূমি পরিবারের লোকজনেরা। একাধিকবার তাদের বোঝানোর পরেও কিন্তু তারা বোঝেনি। আজ প্রথমে গতকাল দুই চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করে। আজ যখন সেখানে সুপারভাইজার যায়, তাকেও কিন্তু ঘিরে সেই ভূমি পরিবারের লোকজনেরা কিন্তু একইভাবে অশ্রাব্য ভাষা গালিগালাজ করে। স্বাভাবিক গোটা ঘটনায় কিন্তু ক্ষুব্ধ এই মহিলা চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গোটা বিষয়টি তারা পুরসভার কাছে যখন জানিয়েছে, বড় অফিস প্রথমে জানায় 4 নম্বর বড় অফিসে, এবং তারপর স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ তিনি দুলাল দত্ত তিনি জানিয়েছেন গোটা বিষয়ে। এরকম যেহেতু একাধিক ওয়ার্ড হয়েছে, তারা ব্যবস্থা নিয়েছেন, আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এবং এই 35 নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট ভৌমিক পরিবারের বিরুদ্ধে কিন্তু তারা থানায় অভিযোগ দায়ের করেছে। কেন বারবার এই স্বাস্থ্যকর্মীদের হেনস্থার শিকার হতে হবে? কেননা এই সময় জমা জল এবং ডেঙ্গির লার্ভা কিন্তু পাওয়া যায় শহরের বিভিন্ন অংশে, এবং জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এবং যাতে ডেঙ্গি দ্রুত না ছড়ায় গোটা শহরে, পুরো এলাকায়, সেই জন্যই কিন্তু তৎপর পুরসভা, আর সেখানেই কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে। এবং স্বাভাবিকভাবে গোটা ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়ি পুরসভা। বেশ, অকথ্য ভাষায় গালাগালি করা হয়, গায়ে হাত দিয়ে ওনাকে গেট থেকে বাইরে বের করে দেওয়া হয়েছে। হয়তো আমার গায়ে পড়লো না, মানে এতখানি এসে একদম হাত তুলছে, তখনই স্যার এসে দাঁড়ালো, স্যার সরিয়ে নিচ্ছে জন্য হাতটা দেয়নি। আমাদের গায়ে হাত দিয়ে আই কার্ড দেখছে, আমাদের গায়ে হাত দিয়ে আই কার্ড দেখার রাইট কারো আছে? কোনো পুরুষ মানুষের রাইট কি আছে? ওরা এখানে গায়ে এভাবে হাত দিয়ে দেখা যাচ্ছে যে আমরা কোথা থেকে এসেছি, আই কার্ড চেক করছে। এটা কি ধরনের ব্যবহার? সেই সার্ভিসে যাবে, তারা সহযোগিতা করেনি, উল্টো তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে, মারার হুমকি দেওয়া হয়েছে এবং ধাক্কা অবধি দিয়েছে। তো সেখানে তারা আমাদেরকে জানায়, আমরা আইনমাফিক ব্যবস্থা নেব, কারণ যারা গিয়েছিল তারা ভয় পাচ্ছে, কারণ পরে যদি তাদেরকে কিছু করা হয় তখন তাদেরকে বলা হয়েছে তাদের আসার জন্য, যে আমরা এই অফিস থেকেই করে দেব। রানাঘাটে একটা অডিও ভাইরাল হয়েছে, আর সেই ভাইরাল অডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রথমে সেই ভাইরাল অডিও শুনুন আপনারা। শুনলাম তো তোর সভাপতির পদটা কনফার্ম হয়ে গেল। কিচ্ছু হবে না, আমরা পার্টির হয়ে এত খাটতেছি, আমাদের পার্টি দিয়ে একটা পদ দেবে, এটা তো স্বাভাবিক কথা। আমাদের দেবে না। মুকুটে অফিসে গেছিলিস? হ্যাঁ, মুকুটে বাড়ি গেছিলাম। মুকুটের সাথে মালকড়ির কথা হলো, সম্ভব না ভাই দেওয়া। মুকুট নিজে বলছে মালকড়ির কথা? না না, মুকুট কয় নাই। মুকুটের সাথে থাকে প্রিন্স বলে একটা ছেলে আছে, পিএ মুকুটের। প্রিন্স আমার কইলো কত টাকা বললো? 3 লাখ টাকার কথা করছে। সভাপতি 3 লাখ টাকা কি আমি তুলতে পারবো? 3 লাখ? হ্যাঁ, 3 লাখ টাকা টাউন সভাপতির জন্য। 3 লাখ করে খেলে তো টাকা রাখবে কোথায়? যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিও আপনারা শুনলেন, কিন্তু কাদের মধ্যে কথোপকথন? আর সেই অডিও যার নাম তোলা হচ্ছে মুকুটমণি অধিকারী, তিনি বা কি বলছেন সরাসরি চলে যাব। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, 3 লাখে টাউন সভাপতির পদ এবং মুকুটমণি অধিকারীর নাম উঠে আসছে, তার কি বক্তব্য এবং যে দুজনের কথোপকথন ভাইরাল হয়েছে তারা কারা? তবে একেবারে যে কথোপকথন ভাইরাল হয়েছে অডিও একেবারে সেই অডিওতে শুনতে পাওয়া যাচ্ছে যে টাউন প্রেসিডেন্ট হতে গেলে, অর্থাৎ শহরের সভাপতি হতে গেলে সেখানে 3 লক্ষ টাকা দিতে হবে। কাকে দিতে হবে? না, মুকুটমণি অধিকারী, যিনি বর্তমানে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তিনি তৃণমূলের বিধায়ক, পাশাপাশি রানাঘাট সাংগঠনিক জেলার যুব সভাপতি দায়িত্বে রয়েছেন। তাকে 3 লক্ষ টাকা দিতে হবে, সেই টাকা দাবি করেছে তারই আত্মসহায়ক প্রিন্স অধিকারী। এইটা নিয়ে কিন্তু মূলত দুজনের মধ্যে কথোপকথন। তবে যাদের মধ্যে কথোপকথন তাদের কিন্তু এখন জানতে পারা যায়নি। তবে এই অডিও নিয়ে রীতিমধ্যে ময়দানে নেমেছে বিজেপি, তারাও কিন্তু রাজনীতি করতে ছাড়ছে না। তাদের মধ্যে তারা কিন্তু কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেসকে। যদিও মুকুটমণি অধিকারী স্পষ্ট জানিয়ে দিচ্ছেন এর সাথে তার প্রিন্স অধিকারী তার আত্মসহায়কের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ ভিত্তিহীন একটি অডিও, যার সাথে কোনো সম্পর্ক নেই, এমন কোনো ঘটনা ঘটেইনি। ফলে যা নিয়ে ইতিমধ্যেই রানাঘাট জুড়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে শাসক বিরোধী দুপক্ষের মধ্যেই। তবে এই অডিও কারা রয়েছে
হয়েছে, এর সাথে কারা কারা কথা বলছিল কিন্তু এখন তা জানতে এখন পারা যায়নি। পর্যন্ত তবে স্পষ্ট নয়, সামনে আসেনি। বেশ রঞ্জিত। নদিয়া দক্ষিণ সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর থেকে কিছু ছোট ছোট গোষ্ঠী এবং বিরোধী শক্তি তারা আমাকে ডিফেম করার জন্য উঠে পড়ে লেগেছে। যে ব্যক্তিকে নিয়ে এই অডিওটা বানানো হয়েছে প্রিন্স অধিকারী আমার আত্মসহায়ক, কিন্তু তার বলা এই অডিওর মধ্যে কোথাও নেই। দুজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অপশক্তি তাদের মাথার উপরে হাত রেখেছে বলে তারা এই অপকর্মটি করেছে। যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাবো। এই যে টাকা তুলে পদগুলো দেওয়া, এটা তো নতুন নয়। কেন টাকার বিনিময়ে বিক্রি করে? কারণ জানে যে এই পদগুলো যারা আগামী দিনে পাবে তারাও মার্কেট থেকে টাকা তুলবে। ফলে এই যে তোলাবাজি, কাটমানি এইভাবে করেই তাদেরকে টিকে থাকতে হয়। তাই মুকুটমণি অধিকারী যদি একথা বলে থাকেন যে তাকে 3 লাখ টাকার বিনিময়ে পদ দেওয়া হবে, তিনি কিছু অস্বাভাবিক কথা বলছেন না। এটা তৃণমূল কংগ্রেসের একটা কালচার। দুয়ারে রিপোর্টার এবার চলে যাব দেগঙ্গায়। দেগঙ্গায় ব্যাংক ম্যানেজারের কুকীর্তি, গ্রাহকদের 30 লক্ষ টাকা আত্মসাৎ। ব্যাংক ম্যানেজার সহকর্মীদের আটকে রেখে বিক্ষোভ গ্রাহকদের। জিয়াউল আলম রয়েছে সরাসরি, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, ঠিক কি হয়েছিল? গ্রাহকদের 30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, ব্যাংক ম্যানেজার কি বলছে গোটা বিষয়টা নিয়ে? দেখো, ব্যাংক ম্যানেজার পুরোটাই যে টাকা আত্মসাৎ করেছে তিনি কার্যত স্বীকারও করেছেন। মূলত দেগঙ্গার সোয়াই শেতপুর বাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেখানে প্রায় 30 লক্ষ টাকার বেশি প্রতারণা করেছে শুধুমাত্র ব্যাংক ম্যানেজার, এমনটাও কিন্তু অভিযোগ তুলে এলাকার মানুষ এবং যারা কৃষক রয়েছেন তারাই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ তাদের টাকা ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ দেখাবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি এবং চোর চোর স্লোগান দিয়ে লাগায়। মূলত তোমাকে যদি জানিয়ে রাখি, এলাকার যে সমস্ত কৃষক রয়েছেন তারা কৃষক বন্ধু বা বিভিন্ন স্কিম থেকে কৃষকরা তারা লোন নিয়েছেন, সেই লোনের টাকা হয়তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা সে কৃষি নষ্ট হয়েছে, ফলে তারা শোধ দিতে পারছে না। তখন ব্যাংক তাদেরকে সেটেলমেন্টের কথা বলে এবং সেটেলমেন্টে কোনো কৃষক হয়তো 50,000 টাকা লোন নিয়েছিল, কিন্তু তাকে 30,000 টাকা সেটেলমেন্ট হয় এবং সেই 30,000 টাকা ব্যাংক কর্তৃপক্ষকে দিয়েও দেয়, কিন্তু দেখা যাচ্ছে খাতায় কলমে সেটি 10,000 টাকা, কখনো 5,000 টাকা সেটা তার নামে এন্ট্রি হচ্ছে। ফলে যে সেটেলমেন্টের টাকাটাও তার কৃষকদের ঘাড়ে কিন্তু রয়ে যাচ্ছে। এরকম একাধিককে লক্ষ্মীর ভান্ডারের টাকা বা অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা কিন্তু এখানে জমা দেয়, তখনই দেখা যায় সেই টাকা পুনরায় ফট করেছে এবং সবটাই কিন্তু অভিযোগ উঠছে এখানকার যিনি ব্যাংক ম্যানেজার তার দিকেই। এবং দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে এবং এই ব্যাংক ম্যানেজার এখান থেকে বদলি হবে এই খবর জানার পরই তারা কিন্তু এসে বিক্ষোভ দেখাচ্ছেন। তার একটাই দাবি যে তারা কষ্টসিদ্ধ করা টাকা সেখানে ব্যাংকে রেখেছিল, সেই টাকা প্রায় ফট করেছে ব্যাংক ম্যানেজার, এমনটা কিন্তু এলাকার মানুষের অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তার একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে এই কষ্টসিদ্ধ টাকা ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ব্যাংক ম্যানেজারকে বিক্ষোভ দেখাবেন। ইতিমধ্যেই কিন্তু ব্যাংকের উচ্চ আধিকারিকরা তারা এসেছেন, তারা কিন্তু কথা বলছেন, কিন্তু এলাকার কৃষকরা বা এলাকার মানুষের তার একটাই দাবি যে টাকা না ফেরত দেওয়া পর্যন্ত তারা কোনো রকম ভাবে তাদেরকে ছাড়বেন না। কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে দেগঙ্গা থানা পুলিশ সহ একাধিক ব্যাংকের আধিকারিকরা এসেছেন এবং এদের সঙ্গে কথা বলছেন, কিন্তু কৃষকরা অনড় রয়েছে, তাদের টাকা কষ্টসিদ্ধ টাকা পুরোটাই ফেরত দিতে হবে, এমনটা দেখে তারা বিক্ষোভ দেখাচ্ছেন ব্যাংকের সামনে। সমশ্রী শান্তিদার উনি জমা দিয়েছেন কত? 40,000 টাকা, কিন্তু ওনার ওটি এসেছে 4,600 টাকা। এতে কোনো কিন্তু ক্যাশের সিল নেই। এইবার কোনো কিছু যখন জানতে চাওয়া হয় ম্যানেজার বাবু তখন বলে এই স্লিপটা কাউকে দেখিও না। আমার তো আগ্রহটা আরও বাড়ে। আমার কাছে যে আছে 40টা মতো স্লিপ আছে। গভর্নমেন্ট আপনার 270 জন ধরে 270 একটা অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেট বলছি 30 লাখ অ্যাবাভ। চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সরকারি আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা। কাঠগড়ায় বাগদারের বাসিন্দা শুভজিৎ দাস। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, এই শুভজিৎ দাসের সম্পর্কে কি কি তথ্য রয়েছে পুলিশের কাছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? কতদিন ধরে এই প্রতারণা চালিয়ে গেছে শুভজিৎ? দেখো তপশ্রী, উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এই শুভজিৎ দাস, যার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন লোন পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সাধারণ মানুষ যারা এরকম ধরনের চাকরি দেওয়ার জন্য টাকা দিয়েছেন, লোন নেওয়ার জন্য টাকা দিয়েছেন, তাদের যখন টাকা চাইতে যায় তার বাড়িতে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি আধিকারিকের নাম করে তিনি ধমকান এবং তাদেরকে হুমকি দেন
এবং দেখা গেছে তার গাড়িতে বিভিন্ন সময় ভিডিও লেখা স্টিকার রয়েছে, কখনো নিজেকে পুলিশ পরিচয় দেয়। এরকমই অভিযোগ গতকাল বাগদা থানায় একজন ব্যক্তি হেলেঞ্চার সঞ্জয় মণ্ডল তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এই শুভজিৎ দাসের বিরুদ্ধে। তারপরেই পুলিশ শুভজিৎ দাসকে গ্রেপ্তার করে এবং এই শুভজিতের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখেছে যে সে এরকম চাকরি দেওয়ার নাম করে, লোন দেওয়ার নাম করে, এমনকি ভারতীয় নথিপত্র, জাল নথিপত্র বানানোর জন্য সাধারণ মানুষের কাছ থেকে এরকম টাকা নেয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আজ 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছিল বাগদা থানার পুলিশ, কিন্তু বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ জানবার চেষ্টা করছে যে শুভজিতের এই যে চক্রান্ত বা এই যে জালিয়াতি কতদূর পর্যন্ত করেছে এবং এই ভুয়ো নথিপত্র বানিয়ে দেওয়ার যে চক্র, সেই চক্রের সঙ্গে শুভজিতের সঙ্গে আরও অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। তমশ্রী, বেশ, অ্যাকচুয়ালি শুভজিৎ আমার পরিবারের বা অন্যান্য আত্মীয় স্বজনের কাছ থেকে আইসিডিএসের চাকরি বা সরকারি অন্যান্য লোন পাইয়ে দেবে বলে আমার হাত দিয়ে প্রায় 1,25,000 টাকা নেয়। পরবর্তীতে টাকা চাইলে সে টাকা ফেরত না দেয়, আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে দেখি আরও বিভিন্ন লোক ওর দ্বারা এরকমভাবে প্রতারিত হয়েছে। তারা যায়, হ্যাঁ, অনেক সময় ও বলে কি আমি বিডিওর স্টাফ, আমি এইখানে চাকরি করি, এরকম পরিচয় দিয়ে বিভিন্ন সময় ও গাড়িতে বিডিওর লোগো লাগিয়ে নিয়ে ঘুরিয়ে বেড়ায়। হ্যাঁ, কালকে অভিযোগ করেছি, অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা চাই এরকম চিটিং বা চোর এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভারতের ভোটার তালিকায় বাংলাদেশি শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভারতীয় ভোটার। স্বরূপনগরে বাংলাদেশি ভোটারের হদিশ। সরাসরি চলে যাব, অনুপম শাহ রয়েছে আমার সঙ্গে, অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, এই যে শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড তৈরি করেছেন, তার মানে এটা একটা লম্বা চক্র। এই ভোটার কার্ড তিনি পেলেন কিভাবে, আর এই গোটা ঘটনা সামনে এলো কিভাবে? দেখো, এই যে বসিরহাটের যে স্বরূপনগরের সারাপুল নির্মাণ পঞ্চায়েতের সেখানে লালটু ধাবক বলে এক ব্যক্তি, সে তার বাংলাদেশের সাতক্ষীরায় সে বাড়ি। সে বেশ দীর্ঘ কয়েক বছর ইউরোপে ছিল এবং তারপরে গত 7 বছর সে ভারতে আসে এবং সারাপুল নির্মাণ সেখানে সে থেকে সেখানে সে বিয়ে করে এবং সে বিবাহ সূত্রে যে শ্বশুর শাশুড়ি তার হয়, সেই শ্বশুর শাশুড়িকে বাবা মা পরিচয় দিয়ে সেখানকার ভোটার কার্ড করে, আধার কার্ড করে এবং ভারতীয় যত নাগরিকত্বের যেসব নথিপত্র সবই সে বের করে নেয় এবং সে দিব্যি সেখানে বসবাস করছে, সংসার করছে। এবং এই নিয়ে কিন্তু এক না একাধিক বসিরহাট মহকুমা জুড়ে একাধিক এইরকম যে এলাকার মানুষকে বাবা পরিচয় দিয়েছে, মা পরিচয় দিয়ে ভোটার কার্ড, শ্বশুর শাশুড়িকে বাবা মা পরিচয় দিয়ে ভোটার কার্ড, এরকম একাধিক খবর কিন্তু আমরা ইতিমধ্যেই তুলেছি আর তুলে ধরেছি সংবাদের মাধ্যমে। এর পরে কিন্তু এলাকার মানুষের কিন্তু যেটা দাবি যে এত ভুয়ো ভোটার, এত বাংলাদেশি যাদেরকে ভোটার করা হচ্ছে, এর ভিতরে কোন চক্র কাজ করছে? তাহলে কি সরকারি আধিকারিক বা যে এই যে ইলেকশন কমিশন তারা কি তারা ঠিক মতন কাজ করছে না, নাকি এদেরকে কোনো একাধিক প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর? আমাদের বাড়ি আগে ছিল ওই গোবরডাঙ্গার এখানে, আমার চাচারা সবাই এখন বাংলাদেশে। সেখান থেকে আমার শ্বশুর বলল তাহলে তোমার ওখানে যখন বিয়ের সাথে কথাবার্তা হচ্ছে তাহলে তুমি বিয়ে করো, আমার একটা ছেলে এখানে থাকো, তুমি ওখানে থাকো। ইউরোপ থেকে ও বাড়ি ওই দেখা করে এসেছিল পাসপোর্টে, তারপরে বাড়ি যায়। ইউরোপে কি করতো উনি? ওই যে আমরা চিংড়ি মাছ টাছ এইসব যায় না, চিংড়ি মাছ টাছ ওইসব বাছাই ঝাড়াই এইসব এখন বরাবরই এখানে। হ্যাঁ, আমরা এখানে বিষয়ে বলার তো আমার তো কিছু বলার নেই। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা করার ওনারাই করছেন। তবে একটা কথা বলি, ভারতীয় নাগরিক হিসেবে যখন স্বীকৃতি পেয়েছে তাহলে সে ভারতীয়, যেহেতু সে ভোটার হয়েছে মানে ভারতীয়। কিন্তু কিছু কিছু এন্ড থেকে যে সমস্ত একটা বার্তা ছড়াচ্ছে যে এরা বাংলাদেশি, তো বাংলাদেশি তাহলে এদেরকে ভোটার করানো হলো কেন?
তাদের ভোটেই তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে, তাদেরই ভোট। আমার এলাকার মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর, ওনাদের ভোট নিয়ে তো সাংসদ হচ্ছে। শুভেন্দু অধিকারী, তাদের ভোট নিয়ে তো বিরোধী দলনেতা হচ্ছে। তাহলে তাদেরকে রিজাইন দেওয়া হোক, তারা রিজাইন দিক, এই সমস্ত ভোটারগুলো বাদ দিয়ে পুনর্নির্বাচন হোক। অন্যদিকে মেখলিগঞ্জ সীমান্তে সেখানে পাকড়াও 2 বাংলাদেশি। বিএসএফ এর নজর এড়িয়ে এপারে 2 যুবক। কুচলিবাড়ি থানা আটক করে 2 যুবককে। সরাসরি চলে যাব, শুভঙ্কর শাহ রয়েছে। শুভঙ্কর, এই 2 যুবক কি কারণে এপারে আসছিল, তাদের অভিসন্ধি কি ছিল, যুবকদের সম্পর্কে কি তথ্য এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে মেখলিগঞ্জের 3 বিঘা করিডোর। এই 3 বিঘা করিডোর যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে দহগ্রাম এবং অঙ্গারপোতা 2টি বিচ্ছিন্ন গ্রাম, মাঝখানে ভারতীয় ভূখণ্ড। এই 3 বিঘা করিডোর দিয়ে ওই 2টো গ্রামের বাসিন্দারা বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াত করে। এবং গতকাল রাতে ওই 2 জন যুবক তারা উদ্দেশ্যহীনভাবে সেখানে ঘোরাঘুরি করছিল এবং সেই করিডোর পেরিয়ে তারা ভারতে প্রবেশ করে এবং এক চায়ের দোকানে চা খাচ্ছিল। সেই সময় স্থানীয় মানুষের সন্দেহ হয়, তারা বিএসএফকে খবর দেয়। এরপর বিএসএফ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে জানা যায় তারা বাংলাদেশি। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেয়। তবে ওই যুবকরা জানিয়েছেন তারা ভুলবশত বাংলাদেশ থেকে তারা ভারতে প্রবেশ করেছেন সেই 3 বিঘা করিডোর দিয়ে। যদিও তাদেরকে আজ মেখলিগঞ্জ আদালতে তোলা হয় এবং তাদের জেল হেফাজত দেওয়া হয়েছে। বেশ, সিভিক তো তোমাদের ধরেছিল প্রথমে, তখন তোমরা বুঝতে পারো নাই? আমরা গাড়ির লোক, তোমাদের আটকায় নাই? আমাদেরকে বললাম তো একজন আটকাই ছিল, বললাম ভাই আমরা বলছিলাম স্যার আমরা গাড়ির লোক, চা খাইতে আসছে, আমাদের মাথাটা বেশ পরে আমাদের দেখেও দিয়েছে 7 দোকান, আমরা তো জানি না এদের সাথে তাই ইন্টারভিউ। দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রীতিমতো উত্তেজনা। আদিবাসী মহিলার মৃত্যুতে উত্তেজনা, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, ঠিক কি অভিযোগ? সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একজন আদিবাসী মহিলাকে ভর্তি করায় এবং তার পায়ে ইট পড়ে গেছিল। তবে ইট পড়ে যাওয়ার 4 দিন পর থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল ভর্তি করা যায় এবং তার বাড়ির লোকের অভিযোগ হচ্ছে যে তার কোনো চিকিৎসাই করা হয়নি এবং তার পাশাপাশি আজকে সকালবেলায় তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেই ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই মহিলার মৃত্যু হয়। এবং বাড়ির লোকের যেটা অভিযোগ তুলেছে যে ভুল চিকিৎসা হয়েছে, ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তার জন্য মারা গেছে। তার কারণ বাড়ির লোক একটাই জিনিস বলছে যে পায়ে ইট পড়ার কারণে যদি কোনো মানুষ মারা যায় সেটাকে ভুল চিকিৎসাই বলতে হবে, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। যদিও আদিবাসী নেতারা এসে তারা যখন সেখানে ছিলেন সেই সময় কিন্তু মহিলারা হাসপাতালের মধ্যে ঢুকে যায়, সেই সময় একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং পুলিশ তড়িঘড়ি নার্সিং স্টাফদের সরিয়ে দেয়। পরে অবশ্য সুপারের সঙ্গে তারা কথা বলে এবং সিউড়ি হাসপাতালের সুপার যেটা জানিয়েছে যে যদি ওই মহিলা দেহের ময়নাতদন্ত করা হবে এবং সেক্ষেত্রে যদি প্রমাণিত হয় যদি কোনো ভুল চিকিৎসা আছে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে যে বা যারা ডিউটিতে ছিল সেই সময় তাদের বিরুদ্ধে। বেশ, সুপ্রতিম। ইনজেকশন নিয়ে এসেছিলেন মহিলা, তারপরে একটা ইনজেকশন দেওয়ার পরে উনি ছটফট করতে করতে মারা গেছেন। হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এবং সুপারের সঙ্গে দেখা করলাম। এটা একটা বড় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। এখানে কেউ পায়ে লেগেছে, ইটভাটাতে কাজ করতে গিয়ে পায়ে লেগেছে, পায়ে লেগে যদি একটা ইনজেকশন দিয়ে যদি লোক মারা যায় তাহলে এরকম হসপিটাল তো আমরা চাইনি, এটা আশা করিনি। সুপারকে জানিয়েছি, সুপার উনি বললেন তদন্ত করে উনি দেখছেন এবং আমরা একটা লিখিত জমা দেব। আমরা আইনের মাধ্যমেই লড়াই করব। যদি এটা আইনের মধ্যে লড়াই যদি না পাই তাহলে আমরা নিশ্চয়ই এটার পরবর্তী ক্ষেত্রে বড় আন্দোলনে আমরা যাব। কালকে আমি রাত্রিবেলা আমি 4 বার গেছি, দিদি মানে আমাদের হাতে পায়ে ধরছি, একটু ট্যাবলেট দেন মেয়েটার আমার খানিক জ্বলনটা সহ্য হবে, কিন্তু আমাকে কেউ দেয় নাই। সকালবেলায় যখন ইঞ্জেকশনটা দিল খানিকক্ষণ পরে আমার মেয়ে যখন বললো যে মা আমাকে কীরকম লাগছে, খানিকক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিল। তাহলে আমার মেয়েটার বিনা চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তারবাবু নিয়ে নিল। আমরা তো পোস্টমর্টম করবো বলে দিয়েছি, পোস্টমর্টম রিপোর্ট দেখি আমরা ইনভেস্টিগেশন টিম তৈরি করবো, তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠা করবে অবশ্যই আমরা কন্টিনিউ করছি।